আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক আয়ু দ্রুত ফুরিয়ে আসছে। ৬০% ইসরায়েলি তাকে আর ক্ষমতায় চাচ্ছেন না। গাজা নিয়ে সুর নরম হয়ে আসছে ইসরায়েলি বর্বরতার মদতদাতা যুক্তরাষ্ট্রেরও। গোপনে হামাসের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। এর মধ্যে জোরপূর্বক ইসরায়েলি পার্লামেন্টে ঢুকে নেতানিয়াহুকে পৃষ্ঠ প্রদর্শন করে অপমান করেছেন গাজায় বন্দী ইসরায়েলিদের স্বজনরা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইসরায়েলকে বাদ দিয়ে গাজা উপত্যকায় আটক মার্কিন বন্দীদের মুক্তি নিশ্চিত করার পাশাপাশি যুদ্ধের অবসানের জন্য একটি বৃহত্তর চুক্তির লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে। হোয়াইট হাউস স্বীকার করেছে, ট্রাম্প প্রশাসনের বন্দী বিষয়ক দূত অ্যাডাম বোহেলার কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে এই আলোচনা চালিয়ে যাচ্ছেন। বুধবার এক্সিওস বলেছে, হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই আলোচনা অভূতপূর্ব ঘটনা, কারণ দেশটি এর আগে কখনো হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেনি। ১৯৯৭ সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী দলটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়েছিল মার্কিন সরকার। খবরে বলা হয়, এই আলোচনার লক্ষ্য হল হামাসের হাতে বন্দী মার্কিন নাগরিকদের মুক্তি দেওয়া। তাছাড়া দীর্ঘ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে বলেও জানিয়েছে এক্সিওস। আলোচনার লক্ষ্য হল সব বন্দীকে মুক্ত করা এবং গাজায় যুদ্ধ বন্ধ করা। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এক্সিওসকে জানিয়েছে, আলোচনা চললেও হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের চুক্তি এখনো হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মঙ্গলবার কাতারে যাওয়ার কথা ছিল। সেখানে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা, কিন্তু ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় তিনি তার সফর বাতিল করেছেন। এক্সিওস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন গাজা নিয়ে যে পথে এগোচ্ছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই পথে অগ্রসর হয়নি। তাছাড়া ট্রাম্পের নিজের বক্তব্য থেকেও এটি আলাদা, কারণ তিনি কয়েকদিন আগে হুমকি দিয়েছিলেন হামাসের জন্য নরকের দরজা খুলে দেবেন এবং গাজা দখল করবেন, কিন্তু এখন তার প্রশাসন আড়ালে আলোচনা চালাচ্ছে। হামাসের কাছে এখনও ৫৯ বন্দী রয়েছেন। এদের মধ্যে ৩৫ জনই মারা গেছেন বলে ধারণা ইসরায়েলের। এই ৫৯ বন্দীর মধ্যে একমাত্র মার্কিন জীবিত বন্দী হলেন ২১ বছর বয়সী ইডান আলেকজান্ডার। তাকে মুক্ত করতেই মূলত আলোচনা চালাচ্ছে মার্কিন প্রশাসন। সঙ্গে যুদ্ধ বন্ধ করারও চেষ্টা চলছে। এদিকে গত শনিবার হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির প্রথম ধাপের ৪২ দিনের মেয়াদ শেষ হয়েছে। ওই দিন থেকেই গাজায় সব ধরনের খাদ্যপণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। আড়ালে আলোচনা চললেও প্রকাশ্য হামাসের উদ্দেশ্যে লাস্ট ওয়ার্নিং বা শেষ সতর্কতা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই সতর্কবার্তায় তিনি হামাস নেতাদের গাজায় আটক থাকা সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে এবং গাজা ছেড়ে চলে যেতে বলেছেন। খবরে বলা হয়, মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের পক্ষ থেকে এই হুমকি এমন এক সময় এলো যখন হোয়াইট হাউস ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো হামাসের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বন্দীদের মুক্তি না দিলে চড়া মূল্য দিতে হবে। পোস্টে ট্রাম্প লেখেন, এটি আপনাদের জন্য শেষ সতর্কতা। হামাসের নেতৃত্বের জন্য এখন সময় এসেছে গাজা ত্যাগ করার। আপনাদের জন্য এখন সেই সুযোগটি রয়েছে। তিনি আরও লিখেছেন, এছাড়াও গাজার জনগণের কাছে আমার বার্তা, আপনাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু আপনারা যদি বন্দীদের আটকে রাখেন তাহলে তেমনটি হবে না। যদি আপনারা তেমন কিছু করেন তাহলে আপনি জীবিত নন। স্মার্ট সিদ্ধান্ত নিন। ইসরায়েলি টেলিভিশনের জরিপ বলছে, আজ নির্বাচন হলে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ব্যাপকভাবে জয়ী হবেন। নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট প্রচণ্ড ধাক্কা খাবে। বুধবার চ্যানেল 12-এর খবরে বলা হয়, এখন নির্বাচন হলে লিকুদ পার্টি ২৪ আসন, বেনেটের দল ২৪, ইয়েশ আতিদ ১১, দ্য ডেমোক্রেটস ১০, ন্যাশনাল ইউনিটি ৯, শাস ৯, ইউনাইটেড তোরাহ জুদাইজম ৮, ইসরায়েল বেইতেনু ৮, ওজমা ইহুদিত ৭, হাদাশ তাল ৫, রাম ৫ এবং ধর্মীয় ইহুদিবাদী পার্টি ৪ আসনে জিতবে। ১২০ সদস্যের নেসেটে নেতানিয়াহুপন্থী জোট মাত্র ৪৮ আসন পাবে। টেলিভিশন নেটওয়ার্কের আগের জরিপে বলা হয়েছিল, নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫১ আসন পাবে, কিন্তু এখন তা আরও নেমে গেছে। জরিপে নেতানিয়াহু এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কে বেশি উপযুক্ত তা নিয়ে জনমত নেওয়া হয়। এতে দেখা যায়, বেনেটই একমাত্র ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীকে ছাড়িয়ে গেছেন। ৩৬% উত্তরদাতা বেনেটকে সমর্থন করেছেন। অন্যদিকে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন ৩৪% মানুষ। জরিপ অনুযায়ী ৬০% ইসরায়েলি মনে করেন প্রধানমন্ত্রীর পদ থেকে নেতানিয়াহুর সরে যাওয়া উচিত। অন্যদিকে ৩১% তাকে সরকার প্রধান হিসেবে দেখতে চান। নিজের জোটের ২৪% ভোটার বলছে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। অন্যদিকে বিরোধী জোটের ৯৪% তার পদত্যাগের পক্ষে রয়েছে।
2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে ইসরায়েলের পার্লামেন্টে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি হয়েছে। এই ঘটনায় অন্তত 2 জন আহত হয়েছেন। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সহ কয়েকজন এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধস্তাধস্তির এই ভিডিও শেয়ার করেছেন। আল জাজিরা জানায়, অক্টোবর কাউন্সিল নামে একটি এনজিওর কয়েকজন সদস্য নেসেটে প্রবেশ করার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তাদের পার্লামেন্টে প্রবেশ করতে দেওয়া হয়। আল আকসা ফ্লাড অভিযানে হামাসের যোদ্ধাদের হামলায় যারা নিহত, আহত ও অপহৃত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের এক কাতারে নিয়ে এসেছে অক্টোবর কাউন্সিল নামের একটি এনজিও। এই এনজিওতে নথিভুক্ত পরিবারের সংখ্যা 1500। খবরে বলা হয়, নেসেটের অধিবেশনে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার কথা ছিল। তার বক্তব্যের আগে অধিবেশনে উপস্থিত থাকার অনুমতি চেয়ে স্পিকার আমির ওহানা বরাবর চিঠি দিয়েছিল অক্টোবর কাউন্সিল। সে অনুযায়ী নির্দিষ্ট সময়ে অক্টোবর কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য নেসেট ভবনে হাজির হয়ে অধিবেশনে প্রবেশ করতে চান। এ সময় রক্ষীরা তাদের বাধা দিলে তাদের বাদানুবাদ শুরু হয় অক্টোবর কাউন্সিলের সদস্যদের সাথে। অল্প সময়ের ব্যবধানে সেই বাদানুবাদ পরিণত হয় ধস্তাধস্তিতে। 2 জন আহত হওয়ার পর নেসেটের সিঁড়িতে অবস্থান নেন অক্টোবর কাউন্সিলের সদস্যরা। এ সময় ক্যাডিশ আবৃত্তি করতে থাকেন এবং নিহত ও বন্দীদের ছবি সংবলিত প্ল্যাকার্ড তুলে ধরেন। কিছু সময় এই পরিস্থিতি চলার পর নেসেট অধিবেশনে প্রবেশের অনুমতি দেওয়া হয় অক্টোবর কাউন্সিলের সদস্যদের। অনুমতি পাওয়ার পর নেসেটে প্রবেশ করে তারা নেতানিয়াহুর বক্তব্যের সময় নেতানিয়াহুকে পৃষ্ঠ প্রদর্শন করে দাঁড়ান। সেই সঙ্গে নিহত ও বন্দীদের ছবি সংবলিত প্ল্যাকার্ডও তুলে ধরেন। অধিবেশন শেষ হওয়ার পর বিদায় নেন অক্টোবর কাউন্সিলের সদস্যরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত উত্তেজনার মধ্যে চীন জানিয়েছে তারা যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের জবাবে চীন এই হুঁশিয়ারি দিল। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যদি যুদ্ধই যুক্তরাষ্ট্রের চাওয়া হয়, তা বাণিজ্য যুদ্ধ হোক, শুল্ক যুদ্ধ হোক কিংবা অন্য যে কোনো যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত। এই বক্তব্যে দেশটির ওয়াশিংটন দূতাবাসও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছে। ট্রাম্প সম্প্রতি চীনের সব পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। এর জবাবে বেইজিং যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য আমদানির উপর 10 থেকে 15% শুল্ক বসিয়েছে। বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা দেন, এবছর দেশটির প্রতিরক্ষা বাজেট আরও 7.2% বাড়ানো হবে। তিনি সতর্ক করে বলেন, শতাব্দীর অনাকাঙ্ক্ষিত পরিবর্তন বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ের নেতারা চীনের জনগণকে এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে বাণিজ্য যুদ্ধের হুমকির পরও দেশের অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে তারা আত্মবিশ্বাসী। যুক্তরাষ্ট্রের বিপরীতে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজেদের চিত্রিত করতে চান তারা। একই সঙ্গে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে নাগরিকদের আশ্বস্ত করেছেন, বৃহত্তর যুদ্ধের জন্য তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস বুধবার নিশ্চিত করেছেন, ইউক্রেনের সঙ্গে সব ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে দিয়ে আগামী দিনগুলোতে ইউক্রেনকে দেয়া মার্কিন সহায়তার বিষয়টি আরও অনিশ্চয়তার পথে এগিয়ে গেল। মাইক ওয়ালস সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা এক ধাপ পিছিয়ে এসেছি। ট্রাম্প প্রশাসন এই সম্পর্কের সব দিক স্থগিত ও পর্যালোচনা করছে। 2022 সালে ইউক্রেনের রুশ বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর প্রাথমিক পর্যায় থেকেই কিয়েভের সঙ্গে তথ্য বিনিময় করে আসছিল ওয়াশিংটন। এর আগে গত সোমবার ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনকে আর কোনো সামরিক সহায়তা দেওয়া হবে না। গত সপ্তাহে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যকার বাকবিতণ্ডার পর দুই দেশের সম্পর্কে নাটকীয় পরিবর্তন আসে। সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা এবং খনিজ সম্পদে মার্কিন নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি করতে হোয়াইট হাউসে আসেন জেলেনস্কি। শেষ পর্যন্ত বৈঠক ফলপ্রসূ হয়নি। ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার পর জেলেনস্কিকে হোয়াইট হাউস ছেড়ে যেতে বলা হয়। এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ রাখার বিষয়টি আংশিক নাকি পুরোপুরি, কিংবা এটা কত সময়ের জন্য কার্যকর থাকতে পারে, এসব নিয়ে কিছু জানানো হয়নি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সংবাদ সম্মেলনে বলেন, এটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং তহবিল পুনর্বিবেচনা করছে। 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভ অনেকাংশে ওয়াশিংটনের উপর নির্ভরশীল। এই পর্যায়ে এসে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে যাওয়া চলমান যুদ্ধে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। সেই সঙ্গে গোয়েন্দা তথ্য বন্ধ করে দেওয়া হলে যুদ্ধক্ষেত্রে গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।